দেয় না গেলে দেন। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সো এইচএসসি সাবিক ব্যাচের শিক্ষার্থীরা, গত পরশুদিন আমরা একটা ক্লাস নিয়েছি তোমাদেরকে ফার্স্ট পেপারের উপরে, সেটা ছিল ফার্স্ট পেপারের ফাইনাল সাজেশন। ঠিক আছে, আজকে একদম সরাসরি টপিকের ক্লাস নিব, যেহেতু তোমাদের সামনে টেস্ট পরীক্ষা এবং বেশিরভাগ কলেজে যেটা করতেছে তারা, সেটা হচ্ছে সেকেন্ড পেপারের উপরে কি করবে, পরীক্ষা নিবে, টেস্ট পরীক্ষা। ঠিক আছে, অনেকে ভয়ে আছে যে টেস্ট পরীক্ষা কিভাবে পার করবো, টেনে টেনে কীভাবে পাস করবো। ঠিক আছে, তাদের জন্য আজকে আমি যে টপিকটা পড়াতে যাচ্ছি সেটা হচ্ছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। ঠিক আছে, সেই টপিকটা হয়তো অনেকে নামও জানি না, একদম হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের শেষের টপিকটা হচ্ছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এবং এই টপিক থেকে একটা সিকিউ আসবেই, একটা সিকিউ মাস্ট আসবে। আর পাশাপাশি দেখবা যে এই টপিকটা থেকে বর্তমানে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করতেছে। হ্যাঁ, লাস্ট কয়েক বছর ধরে, গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হয়েছে, তোমাদের যারা সিনিয়র ভাই আপু আছে, ঠিক আছে, এইচএসসি 2025 ব্যাচের, ওদের এই টপিকটা থেকে প্রশ্ন আসছে। আর এই টপিকটার প্রশ্ন কিন্তু খুবই সহজ। তুমি জাস্ট যেটা করবা, এই টপিকের প্রিভিয়াস এর কোশ্চেন দেখবা, তাহলেই হবে। ঠিক আছে, প্রিভিয়াস এর কোশ্চেন দেখবা, তাহলেই হবে। আমি জাস্ট সূত্রগুলো ক্লিয়ার করে দিব, কিছু কোশ্চেন সলভ করে দিব। ঠিক আছে, তানভীর শিকদার আমাদের সাথে যুক্ত হয়েছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তানভীর, যারা যারা যুক্ত হয়েছে, শামিন আক্তার, তারপর হচ্ছে মুসাম্মদ সামি, ওয়ালাইকুম আসসালাম। তোমরা কাইন্ডলি হচ্ছে আমাকে একটু বলো সব কিছু ঠিকঠাক কিনা। যদি ঠিকঠাক থাকে একদম মেইনলি ক্লাসে চলে যাব। তার আগে সবাই হচ্ছে একটা করে শেয়ার করে দাও এবং বন্ধুদেরকে মেনশন করো, জাস্ট একটা করে শেয়ার করো প্রত্যেকেই। আজ যে আমি একটা শেয়ার করে দিচ্ছি, কমার্সের বাচ্চা কাচ্চারা, আমরা কিপটামি না করে প্রত্যেকেই শেয়ার করে দিই দ্রুত, ফার্স্ট। ওকে, আমার শেয়ার ডান। তোমরা একটু শেয়ার করে দাও। স্যার আমাদেরও সেকেন্ড পেপারে এক্সাম হবে। ইয়েস, সুলতানা চৌধুরী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে তোমাদের জন্য আজকে কোন পেপার পড়াতে যাচ্ছি? সেকেন্ড পেপার। চমৎকার একটা টপিক, ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। ঠিক আছে, খুবই সহজ একটা টপিক, জাস্ট সূত্রগুলা একটু ট্রিক্স দিয়ে শেখাবো, যাতে করে তুমি শর্টকাট ট্রিক্সে মনে রাখতে পারো। ঠিক আছে, তো সব কিছু ঠিকঠাক, এবং শেয়ার করো। শেয়ার করে ভাইয়াকে লিখো ডান ভাইয়া। ঠিক আছে, এটা লেখো, শেয়ার করে ডান লিখো, তাহলে পিডিএফটা পেয়ে যাবে। ওকে, সো তাহলে আমরা ক্লাসে চলে যাচ্ছি। সবাই একটু শেয়ার করে দিই কাইন্ডলি, দ্রুত দ্রুত। সব কিছু ঠিকঠাক থাকলে আমরা ইনশাল্লাহ একদম বেসিক থেকে পড়াবো এবং প্রিভিয়াস এর প্রশ্ন সলভ করব। আজকে এই টপিকটা একদম A to Z ক্লিয়ার হয়ে যাবে। সুলতানা চৌধুরী শেয়ার ডান, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার শেয়ারও ডান। ঠিক আছে, আর বাকি যারা আছে তারা হচ্ছে শেয়ারটা করে দাও এবং বন্ধুদেরকে একটু মেনশন দাও। তোমার যেই বন্ধু এইচএসসি পরীক্ষা দিবে, সামনে টেস্ট পরীক্ষা, ওদেরকে একটু মেনশন দাও, যাতে করে তারা ক্লাসগুলো করতে পারে। ঠিক আছে, তারা শুরু থেকে ক্লাসগুলো করতে পারে এবং অ্যাটলিস্ট পাস করতে পারে। এবং আমাদের ক্লাসগুলো করলে শুধু পাস না, ইনশাল্লাহ টেস্টে ভালো একটা রেজাল্ট করতে পারবে, হিসাব বিজ্ঞান অ্যাটলিস্ট। ঠিক আছে, শুধু হিসাব বিজ্ঞান, আমাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্টেরই ক্লাস হচ্ছে। তো আমরা শুরু করব। প্রথমেই ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানটা কি, এই বিষয়টা আমরা অনেকে জানি না, সো এটা একটু ক্লিয়ার করব। ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান কি আসলে, এটা একটু ক্লিয়ার করব। তারপর যে বেসিক সূত্র আছে, সূত্রগুলো তোমাদেরকে একটু দেখাবো। ওকে, তো দেখো, ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান, এই ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের প্রথমে আমাদের একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে একদম প্রথম চ্যাপ্টারে যখন তোমরা হিসাব বিজ্ঞান পরিচিতি পড়ছো, তখন দেখছো যে হিসাব বিজ্ঞানের শাখা ছিল কয়টা? হিসাব বিজ্ঞানের শাখা ছিল হচ্ছে 3টা। ঠিক আছে, হিসাব বিজ্ঞানের শাখা ছিল কয়টি? 3টি। তোমরা প্রত্যেকে জানো যে হিসাব বিজ্ঞানের শাখা ছিল 3টি। কয়টি ভাইয়া? 3টি। এই 3টি শাখার মধ্যে 2টা হচ্ছে প্রধান। তার মানে হিসাব বিজ্ঞানের শাখা যদি আমি বলি, এই হিসাব বিজ্ঞানের প্রধান শাখা হলো 2টি। ঠিক আছে, প্রধান শাখা হলো 2টি, মনে রাখবা। একটা হচ্ছে আর্থিক হিসাব বিজ্ঞান, প্রত্যেকে জানো তোমরা
আর্থিক হিসাব বিজ্ঞান এবং আরেকটা হচ্ছে কি বলতো, আরেকটা হচ্ছে ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান। ঠিক আছে, এই ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান, এই দুইটা হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রধান শাখা। এই দুইটা হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রধান শাখা, বুঝতে পারছি, প্রধান শাখা। এখন যদি প্রশ্ন আসে হিসাব বিজ্ঞানের প্রধান শাখা কয়টি, তাহলে তোমরা দিবে দুইটি। ঠিক আছে, প্রধান শাখা কয়টি যদি বলে তাহলে দিবে দুইটি। কয়টি? দুইটি। ঠিক আছে, ওকে। নুরির রহমান যুক্ত হয়েছে আমাদের সাথে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু শেয়ার করে দেই, বন্ধুদের মাঝে ক্লাসটি শেয়ার করে দেই। ঠিক আছে, প্রত্যেকেই বন্ধুদের মাঝে ক্লাসটি শেয়ার করে দেয় যাতে সবাই ক্লাসটি করতে পারে। ওকে, আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সাথে সাথে আস্ক করবা, যাতে করে হচ্ছে এখান থেকে সলভ করে নিতে পারো। আর যারা হচ্ছে লাইভটিতে রিয়াকশন দেন, একটা রিয়েক্ট দিয়ে দাও যাতে হচ্ছে লাইভের রিচটা বাড়ে। হ্যাঁ, অনেকের কাছে পৌঁছাতে পারে। যারা রিয়াকশন দেন একটু একটা করে রিয়াকশন দিয়ে দাও। আমরা ইনশাল্লাহ আজকের টপিকটা একদম পুরোটাই কমপ্লিট করার ট্রাই করব। এই জন্য ইচ্ছা থাকতে হবে একদম শেষ পর্যন্ত থাকার। ঠিক আছে, আর তোমাদের জন্য আমাদের কিন্তু কামব্যাক কোর্স আছে। এই কোর্সে আমরা একদম শেষের দিকে ফাউন্ডেশন ক্লাসগুলো ফ্রি দিচ্ছি এবং কিছু লাইভ ক্লাসের মাধ্যমে ইনশাল্লাহ A to Z ক্লিয়ার করে দিব। ঠিক আছে, যারা যারা এখনো ভর্তি হও না দ্রুত হচ্ছে পেজে নক দিয়ে ভর্তি হয়ে যাও। ওকে, হ্যাপি আক্তার, আলহামদুলিল্লাহ ভালো আছি। তার মানে হিসাব বিজ্ঞানের প্রধান শাখা হচ্ছে দুইটা, আর্থিক হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপক হিসাব বিজ্ঞান। এই আর্থিক হিসাব বিজ্ঞান এটা তৈরি করা হয় বহিস্থ ব্যবহারকারীদের জন্য। ঠিক আছে, তার মানে আর্থিক হিসাব বিজ্ঞানটা তৈরি করা হয় বহিস্থ ব্যবহারকারীদের জন্য, অথবা আমরা বলতে পারি এটা যারা বাহ্যিক ব্যবহারকারী আছে, ব্যবসার পাওনাদার আছে, তাদের জন্য তৈরি করা হয়। তাহলে বহিস্থ ব্যবহারকারীদের জন্য, এই বহিস্থ ব্যবহারকারীদের জন্য তৈরি করা হয় হচ্ছে তোমার আর্থিক হিসাব বিজ্ঞান। আর এই ব্যবস্থাপক হিসাব বিজ্ঞানটা তৈরি করা হয় অভ্যন্তরীণ ব্যবহারকারীদের জন্য। অভ্যন্তরীণ ব্যবহারকারীদের জন্য কাদের জন্য বলো তো? অভ্যন্তরীণ ব্যবহারকারীদের জন্য। এই দুইটা পয়েন্ট মনে রাখবা। হিসাব বিজ্ঞানের প্রধান শাখা হচ্ছে কয়টা? দুইটা। ভর্তি হয়েছে ভাইয়া নুরির রহমান, ওকে গ্রেট। বাকি যারা আছে তারা ভর্তি হয়ে যাও। ঠিক আছে, তাহলে এই ব্যবস্থাপক হিসাব বিজ্ঞান তৈরি করা হয় অভ্যন্তরীণ ব্যবহারকারীদের জন্য। তো দেখবা তোমাদের বইতে 3 নাম্বার আছে উৎপাদন বা হিসাব বিজ্ঞান। এই উৎপাদন বা হিসাব বিজ্ঞান এটাও তৈরি করা হয়। এই উৎপাদন বা হিসাব বিজ্ঞানটাও তৈরি করা হয় কাদের জন্য বলো তো? এই উৎপাদন বা হিসাব বিজ্ঞানটাও তৈরি করা হয় কাদের জন্য? উৎপাদন বা হিসাব বিজ্ঞানটা তৈরি করা হয় তোমার কাদের জন্য বলো তো? এটাও তৈরি করা হয় অভ্যন্তরীণ ব্যবহারকারীদের জন্য। এই জন্য এটাকে তোমার এই যে এখানে ব্যবস্থাপক হিসাব বিজ্ঞানের একটা অংশ ধরা হয়, আলাদা শাখা হিসাব বিবেচনা করা হয় না। ঠিক আছে, তাহলে আজকে আমরা শিখবো কি? আমরা শিখবো হচ্ছে ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান, যেটা মূলত অভ্যন্তরীণ ব্যবহারকারীদের জন্য তৈরি করা হয়। সো এতটুকু পয়েন্ট সবাই নোট করে ফেলো দ্রুত। এতটুকু পয়েন্ট সবাই নোট করে ফেলো দ্রুত। এতটুকু সবাই নোট করে ফেলো ফার্স্ট। এতটুকু নোট করো। নোট করা হলে বলো ভাইয়া নোট কমপ্লিট, এটা বলো। এতটুকু কমপ্লিট হলে বলো ভাইয়া নোট কমপ্লিট। যদি নোট কমপ্লিট হয় তাহলে আমরা পরবর্তী ধাপে যাব। ঠিক আছে, ওকে। তাহলে এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? ওকে, এতটুকু ক্লিয়ার হলে আমি এবার ব্যবস্থাপক হিসাব বিজ্ঞানটা কি এবং কেন তৈরি করা হয় এটা নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে, তো দেখো প্রথমে লেখা আছে এখানে যে হিসাব বিজ্ঞানের যে শাখা প্রতিষ্ঠানের পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ ব্যবস্থাপনাকে সাহায্য করার লক্ষ্যে আর্থিক তথ্য শনাক্ত, বিশ্লেষণ, ব্যাখ্যা প্রদান, সরবরাহ করে তাকে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান বলে। তার মানে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য হচ্ছে যাতে তুমি একটা অভ্যন্তরীণ সিদ্ধান্ত নিতে পারো, যাতে তুমি পরিকল্পনা প্রণয়ন করতে পারো, যাতে তুমি হচ্ছে কি করতে পারো, বাজেট প্রণয়ন করতে পারো। এই জন্য মূলত ব্যবস্থাপক হিসাব বিজ্ঞানটা তৈরি করা হয়ে থাকে। এই জন্য মূলত ব্যবস্থাপক হিসাব বিজ্ঞানটা তৈরি করা হয়ে থাকে। এই জন্যই মূলত ব্যবস্থাপক হিসাব বিজ্ঞানটা তৈরি করা হয়ে থাকে। এই জন্যই মূলত হচ্ছে ব্যবস্থাপক হিসাব বিজ্ঞানটা তৈরি করা হয়ে থাকে। ঠিক আছে, তার মানে ভাইয়া এই ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান তৈরি করা হয়, এটা তৈরি করা হয় অভ্যন্তরীণ ব্যবহারকারীদের জন্য বা অভ্যন্তরীণ ব্যবহারকারীদের তথ্য সরবরাহ করার জন্য মূলত আমরা ব্যবস্থাপক হিসাব বিজ্ঞান তৈরি করি। আর আর্থিক হিসাব বিজ্ঞানটা তৈরি করা হয় মূলত হচ্ছে কিসের জন্য? বাহ্যিক ব্যবহারকারীদের তথ্য সরবরাহ করার জন্য। তাহলে বাহ্যিক ব্যবহারকারীদের তথ্য সরবরাহ করার জন্য তৈরি করা হয় কি বলতো? আর্থিক হিসাব বিজ্ঞান। আর অভ্যন্তরীণ ব্যবহারকারীদের তথ্য সরবরাহ করার জন্য তৈরি করা হয় ব্যবস্থাপক হিসাব বিজ্ঞান। গট ইট? ব্যবস্থাপক হিসাব বিজ্ঞান তৈরি করা হয়। ওকে ওকে, তার মানে এতটুকু ক্লিয়ার। এবার সূত্রগুলো একটু লিখবা। সূত্রগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই সূত্র পারলে তুমি বস, এবং সূত্র পারলে এই চ্যাপ্টারের ম্যাথ পারা কোনো ব্যাপার না। ঠিক আছে, এই জন্য সূত্রগুলো সবার ভালো করে শিখতে হবে। আমি জাস্ট সূত্রগুলো লিখে দিব সুন্দর করে। হ্যাঁ, সূত্রগুলো প্রথম দিক থেকে শুরু করে আমি এবার লিখে দিব। সবাই একটু মনোযোগ দিব ভালো করে। ওকে,
প্রথমে দেখো একটা বক্সের মতো করে লিখবা, ছোট্ট করে একটা বক্সের মতো করে লিখবা শুরুর দিকে। সেটা হচ্ছে মনে করো বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য, এই বিক্রয় মূল্য থেকে যদি আমরা বাদ দিই পরিবর্তনশীল ব্যয়। পরিবর্তনশীল ব্যয় কোনগুলো বলো তো? যে ব্যয়টা, পরিবর্তনশীল ব্যয়টা হচ্ছে মূলত যে ব্যয়গুলা উৎপাদনের সাথে, উৎপাদনের পরিমাণ হ্রাস বৃদ্ধির সাথে সাথে যে ব্যয়টা বৃদ্ধি পায় বা হ্রাস পায় সেটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সো আমরা ধন্য, আমরা গর্বিত। কেন? কারণ আমাদের ক্লাসে দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চলে আসছে। স্যার পিডিএফ কোথায় পাবো? স্যার আনুর পিডিএফ হচ্ছে পেজে নক দিও, তাহলে পেয়ে যাবে। ঠিক আছে, ওকে। নীলপুরি যুক্ত হয়েছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। নীলপুরি, বন্ধু বান্ধবদের নিয়ে আসো ক্লাসে। ঠিক আছে, ওকে। তাহলে এই বিক্রয় মূল্য থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে আমরা কি পাবো? কন্ট্রিবিউশন মার্জিন। আমরা কি পাবো বলো তো? কন্ট্রিবিউশন মার্জিন। কি পাবো? কন্ট্রিবিউশন মার্জিন। এই কন্ট্রিবিউশন মার্জিন পাবো যদি আমরা বিক্রয় মূল্য থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দেই। এই কন্ট্রিবিউশন মার্জিনের আরও বিকল্প নাম আছে। হিসাব বিজ্ঞানে ভালো করতে চাইলে মাস্ট তোমার কি করতে হবে? বিকল্প নাম জানা লাগবে, মাস্ট। ঠিক আছে, মাস্ট। এটা হচ্ছে নুরি রহমান, এটা হচ্ছে একদম হিসাব বিজ্ঞান দ্বিতীয় পদের শেষ চ্যাপ্টার, 10ম চ্যাপ্টার, ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। ঠিক আছে, 10 নম্বর চ্যাপ্টার ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। তার মানে ভাইয়া এই কন্ট্রিবিউশন মার্জিনের আরেকটা নাম হচ্ছে অনুদান প্রান্ত। আমি আরো একটা লিখে দিচ্ছি, অনুদান প্রান্ত, অবদান প্রান্ত অথবা দত্তাংশ। অনুদান প্রান্ত, এটার আরেকটা নাম হচ্ছে দত্তাংশ। বিকল্প নাম মনে রাখতে হবে। আরেকটা নাম হচ্ছে কি? দত্তাংশ বা অবদান প্রান্ত। একটু বলি তোমাদেরকে, গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হয়েছে, বুঝতে পারছো? ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটের পরীক্ষা হয়েছে, মানে তোমাদের ইউনিট, কমার্সের শিক্ষার্থীদের ইউনিট। তো সেখানে যেটা হয়েছে এই বছর হচ্ছে তোমার সব প্রশ্ন কনসেপ্টুয়াল ছিল। লাস্ট 4-5 বছরে যে কোশ্চেন প্যাটার্ন ছিল, বিদ্যাহীন সাগর, ও আচ্ছা, যাই হোক সমস্যা নাই। ধর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই তুমি, হ্যাঁ। তো যেটা হয়েছে এখানে আগে কোশ্চেন রিপিট হইতো, বুঝতে পারছো? আগে প্রশ্ন হচ্ছে রিপিট হইতো, বাট এই বছর কিন্তু কোশ্চেন খুবই স্ট্যান্ডার্ড ছিল। যার বেসিক ক্লিয়ার ছিল, যার প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার ছিল, তারাই ভালো করছে। কারণ এখানে হুবহু কোশ্চেন আসে নাই কে, ঠিক আছে? অ্যাটলিস্ট পরীক্ষার হলে মাথা খাটাইয়া কোশ্চেন আনসার করে, মানে ম্যাথ সলভ করে তারপর আনসার বের করা লাগছে। তার মানে এখন থেকে তুমি ট্রাই করো বুঝে বুঝে পড়ার। এখন থেকে প্রত্যেকটা চ্যাপ্টারে তুমি কি পড়তেছো একটু বোঝার ট্রাই করো, কেন পড়তেছো এই বিষয়গুলো একটু বোঝার ট্রাই করো। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, মোহাম্মদ সুজন, ওয়ালাইকুম আসসালাম। এই জন্য যা পড়তেছো এটা একটু বোঝার ট্রাই করো, একটু বুঝে বুঝে পড়ো, ইনশাল্লাহ দেখবা তাহলে তুমি ভালো করতে পারবা। ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু বোর্ড পরীক্ষা তোমার প্রবলেম ফেস করা লাগবে এবং অ্যাডমিশন টেস্টে মাস্ট। ঠিক আছে, ডে বাই ডে কিন্তু সব কিছু কঠিন হচ্ছে। ওকে, আবার তোমাদের ফুল সিলেবাস, তারপরে তোমাদের সময় কিন্তু আরও বেশি কঠিন হবে, মানে বেশি কঠিন ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে নীলপরি, কঠিন কোনো কথা না, মানে স্ট্যান্ডার্ড হবে। ঠিক আছে, যারা পরিশ্রম করবে, যারা পড়াশোনা করবে তারাই ভালো করবে। এটা এইচএসসি পরীক্ষা হোক, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হোক, যেখানেই পরীক্ষা হোক। ঠিক আছে, ওকে। এই কন্ট্রিবিউশন মার্জিন থেকে যদি আমরা স্থায়ী ব্যয়টা বাদ দিই, কি বাদ দেই? স্থায়ী ব্যয়। এই স্থায়ী ব্যয় যদি বাদ দেই, স্থায়ী ব্যয় বাদ দিলে আমরা পেয়ে যাবো প্রতিষ্ঠানের মুনাফা। কি পাবো ভাইয়া? মুনাফা। এই সূত্রটা সবাই লিখে রাখবো, এই সূত্রটা প্রত্যেকে লেখার ট্রাই করি, এই সূত্রটা প্রত্যেকে লিখো, এই সূত্রটা প্রত্যেকে লিখো। তার মানে ভাইয়া এই কনসেপ্টটা মনে রাখবা, এই বিক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্য থেকে আমরা বাদ দেই হচ্ছে পরিবর্তনশীল ব্যয়, এই বিক্রয় মূল্য থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে পাওয়া যাবে কন্ট্রিবিউশন মার্জিন। কি পাওয়া যাবে? কন্ট্রিবিউশন মার্জিন। কি পাওয়া যাবে? কন্ট্রিবিউশন মার্জিন। সেখান থেকে স্থায়ী ব্যয় বাদ দিলে পাওয়া যাবে মুনাফা। তার মানে ভাইয়া এই কন্ট্রিবিউশন মার্জিনের সূত্র হচ্ছে দুইটা। কয়টা? দুইটা। সবাই লিখে ফেলো, এই কন্ট্রিবিউশন মার্জিনের সূত্র হচ্ছে দুইটা, সবাই লিখো। মোহাম্মদ সুজন, জি স্যার, ওকে। এখানে কন্ট্রিবিউশন মার্জিনের সূত্র তাহলে কয়টা? দুইটা। এক নম্বর সূত্র হচ্ছে এই বিক্রয় মূল্য থেকে, এই বিক্রয় মূল্য থেকে পরিবর্তনশীল ব্যয়, বিক্রয় মূল্য থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে পাওয়া যায়, বিক্রয় মূল্য থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে পাওয়া যাবে তোমার কন্ট্রিবিউশন মার্জিন।
ঠিক আছে, এই বিক্রয় মূল্য থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে পাওয়া যাবে কন্ট্রিবিউশন মার্জিন। কি পাওয়া যাবে? কন্ট্রিবিউশন মার্জিন। আর এখান থেকে স্থায়ী ব্যয় বাদ দিলে পাওয়া যাবে মুনাফা। তার মানে বিক্রয় মূল্য থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে কন্ট্রিবিউশন মার্জিন পাওয়া যায়। আর মুনাফার সাথে স্থায়ী ব্যয়টা, এই দুইটাও যদি যোগ করো, মুনাফা আর স্থায়ী ব্যয় যোগ করো, তাহলে কন্ট্রিবিউশন মার্জিন পাবে। তাহলে দুইটা সূত্র পেলাম আমরা। একটা হচ্ছে বিক্রয় মূল্য থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে পাওয়া যায় কন্ট্রিবিউশন মার্জিন, 1 নম্বর সূত্র। 2 নম্বর হচ্ছে এই মুনাফার স্থায়ী ব্যয়, এই দুইটা যোগ করলে, মুনাফার সাথে স্থায়ী ব্যয় যোগ করলে পাওয়া যায় কন্ট্রিবিউশন মার্জিন। ঠিক আছে, তারপর দেখো ভাইয়া, বিক্রয় মূল্য থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে যেহেতু কন্ট্রিবিউশন মার্জিন পাওয়া যাচ্ছে, তার মানে আমি যখন বিক্রয় মূল্য থেকে কন্ট্রিবিউশন মার্জিন বাদ দিব, তখন আবার কি পাবো? পরিবর্তনশীল ব্যয়। ঠিক আছে, এই জন্য সূত্র ভাই মুখস্থ করার দরকার নাই, মুখস্থ করলে তুমি ভুলে যাবে। এর থেকে বেটার কি এই সিকোয়েন্স মনে রাখা। তুমি কোশ্চেনের ম্যাথ দেখবা, হ্যাঁ, কোশ্চেনের কি কি এলিমেন্টস দেওয়া আছে এটা দেখবা, কি রিকোয়ারমেন্ট আছে, ওই অনুসারে কি করবা, এই সূত্রে অ্যাপ্লাই করবা, দ্যাটস ইট। তাহলে দেখো, এই বিক্রয় মূল্য থেকে কন্ট্রিবিউশন মার্জিন বাদ দিলে পাওয়া যায় পরিবর্তনশীল ব্যয়। ঠিক আছে, আবার এখানে কন্ট্রিবিউশন থেকে স্থায়ী ব্যয় বাদ দিলে পাওয়া যায় মুনাফা। কন্ট্রিবিউশন মার্জিন থেকে মুনাফা বাদ দিলে আবার কি পাবে? স্থায়ী ব্যয়। বুঝতে পারছো? এতটুকু নোট করে ফেলো। বা ইংলিশের জন্য আলাদা কোনো কোর্স আছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাহীন, হ্যাঁ, সাগরেই বলি আমরা, সাগর আলাদা করে হচ্ছে তুমি ইংরেজির জন্য পাবে না, তবে ইবিআই, ইংলিশ বাংলা আইসিটি, ঠিক আছে, ইংলিশ বাংলা আইসিটি, এটার জন্য হচ্ছে কোর্স আছে, যে ইংলিশ বাংলা আইসিটি তুমি ভর্তি হতে পারবা, এবং আলাদা করে হচ্ছে গ্রুপ সাবজেক্টেরও কোর্স আছে, এবং একসাথে কম্বো প্যাকেজও আছে, যেখানে গ্রুপ সাবজেক্ট এবং কমন সাবজেক্ট দুইটার একসাথে মিলে হচ্ছে একটা কোর্স। ঠিক আছে, তো বিস্তারিত জানতে পেজে নক দাও, নক দিলে তোমাকে ডিটেলস জানাই দিবে, এবং শেষ সময়টা প্রপারলি ইউজ করো। এতটুকু লেখা হয়েছে, এই নীলপরি বলো, সাগর, সুজন, এতটুকু লেখা হয়েছে? এতটুকু ডান? এতটুকু ডান? এতটুকু হইলে আমরা চলে যাব পরবর্তীতে। এতটুকু যদি কমপ্লিট হয় তাহলে আমরা পরবর্তী সূত্রগুলো লিখে দিব। দেখো, সূত্রটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এই জন্য শুরুতে আমি সূত্র লিখে দিচ্ছি। সূত্রগুলো বেশি ইম্পর্টেন্ট, এই জন্য আমি লিখে দিচ্ছি। ঠিক আছে, সূত্র কমপ্লিট হয়ে গেলে দেন হচ্ছে আমরা ম্যাথ সলভ করব। এতটুকু ডান কিনা? এতটুকু ক্লিয়ার কিনা? এবার দেখো, আমরা সমেচ্ছেদ বিন্দু বের করব। কি বের করব? সমেচ্ছেদ বিন্দু। তোমরা প্রত্যেকেই সমেচ্ছেদ বিন্দুর নাম শুনছো, তাই না? সমেচ্ছেদ বিন্দু অথবা বিইপি, ব্রেক ইভেন পয়েন্ট, সমেচ্ছেদ বিন্দু অথবা সমেচ্ছেদ বিক্রয়, সমেচ্ছেদ বিন্দু অথবা সমেচ্ছেদ বিক্রয়। ঠিক আছে, এই সমেচ্ছেদ বিন্দু এককে, সমেচ্ছেদ বিন্দু আমরা এককে বের করব শুরুতে। একক সমেচ্ছেদ বিন্দু আমরা এককে বের করব। এটা সূত্র হচ্ছে স্থায়ী ব্যয়। স্থায়ী ব্যয়, এই স্থায়ী ব্যয়কে ভাগ করে দিব আমরা কি দ্বারা? কন্ট্রিবিউশন মার্জিন দ্বারা। কি দ্বারা বলো তো? কন্ট্রিবিউশন মার্জিন দ্বারা। কন্ট্রিবিউশন মার্জিন দ্বারা, কন্ট্রিবিউশন মার্জিন দ্বারা। এখন এই কন্ট্রিবিউশন মার্জিন কিভাবে বের করা হয়? কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। ঠিক আছে, এই কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে একক প্রতি বিক্রয় মূল্য, আর একক প্রতি কি কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। একক প্রতি বিক্রয় মূল্যকে বাদ দিয়ে দিব একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ধারা। ঠিক আছে, এটা হচ্ছে কি এককে। তাহলে বের হয়ে গেছে এককে আমার সমেচ্ছেদ বিন্দু এককে। যখন আমি সমেচ্ছেদ বিন্দু টাকায় বের করব, সমেচ্ছেদ বিন্দু টাকায় বের করব, সমেচ্ছেদ বিন্দু দেখো টাকায় বের করব, সিম্পল সূত্র একই। এই যে আমি এককে পেয়ে গেছি না, এককে পেয়ে গেলাম না, তাহলে সমেচ্ছেদ বিন্দু এককে, সমেচ্ছেদ বিন্দু একক ইন্টু একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তোমরা একটু লিখে নিবা ভালো করে, একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। সূত্রটা কি? একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তার মানে সমেচ্ছেদ বিন্দু যে এককটা আমরা বের করলাম এখানে, এটাকে একক প্রতি বিক্রয় মূল্য ধারা, একক প্রতি বিক্রয় মূল্য ধারা যদি আমরা এখানে এতটুকু চেঞ্জ করো, এখানে একটু ভুল করছি, একক প্রতি বিক্রয় মূল্য ধারা যদি আমরা গুণ করি তাহলে পেয়ে যাব টাকায়। একক প্রতি বিক্রয় মূল্য ধারা গুণ করলে সমেচ্ছেদ বিন্দু একককে বা সমেচ্ছেদ বিক্রয় একককে যখন একক প্রতি বিক্রয় মূল্য ধারা গুণ করব, তখন আমরা পেয়ে যাব টাকায়। নুসরাত যুক্ত হয়েছে আমাদের সাথে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সমেচ্ছেদ বিন্দু টাকায় বের করার আরেকটা সূত্র আছে, বিইপি লিখলাম এবার। বিইপি বা সমেচ্ছেদ বিন্দু টাকায় বের করার আরেকটা সূত্র হলো, এখানে স্থায়ী ব্যয়কে ভাগ করে দিবা দত্তাংশ অনুপাত ধারা। এই যে দত্তাংশ, কন্ট্রিবিউশন মার্জিন, এগুলো কিন্তু একই, জাস্ট বিকল্প নাম। এটা দত্তাংশ অনুপাত ধারা, ঠিক আছে, অথবা এটার আরেকটা নাম হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। ওকে, এটা একটু মনে রাখবা। আরেকটা সূত্র লিখে দিচ্ছি, সেটা হচ্ছে প্রত্যাশিত বিক্রয়। সেটা কি? সেটা হচ্ছে প্রত্যাশিত বিক্রয়।
এই প্রত্যাশিত বিক্রয় বের করার সূত্র হচ্ছে স্থায়ী ব্যয়। এই স্থায়ী ব্যয়ের সাথে মুনাফাটা যোগ হবে। কি যোগ হবে? মুনাফা। স্থায়ী ব্যয়ের সাথে মুনাফা যোগ হবে এবং ভাগ করে দিবা সেম কি ধারা? কন্ট্রিবিউশন মার্জিন ধারা অথবা দত্তাংশ ধারা। কন্ট্রিবিউশন মার্জিন অথবা দত্তাংশ ধারা। কন্ট্রিবিউশন মার্জিন কীভাবে বের করে? সূত্রকে এটা আমি একদম A to Z ক্লিয়ার করে দিয়েছি তোমাদের, ঠিক আছে? আর আরেকটা সূত্র শিখবা, এইগুলোই সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নিরাপত্তা প্রান্ত। ভাইয়া এই নিরাপত্তা প্রান্তটা কি? এই নিরাপত্তা প্রান্তটা হচ্ছে তোমার, নিরাপত্তা প্রান্ত হচ্ছে সমচ্ছেদ বিন্দু বা সমচ্ছেদ বিক্রয় এবং বিক্রয় মূল্য। হ্যাঁ, সমচ্ছেদ বিন্দু এবং সমচ্ছেদ বিক্রয় বা বিক্রয় মূল্য, এই দুইটার ডিফারেন্স, এই দুইটার পার্থক্যটাই হচ্ছে মূলত নিরাপত্তা প্রান্ত, ঠিক আছে? এটার এই দুইটার পার্থক্যই হচ্ছে কি নিরাপত্তা প্রান্ত। এটা কোন চ্যাপ্টার? এটা হচ্ছে শেষের চ্যাপ্টার, সেকেন্ড পেপারের 10 নম্বর চ্যাপ্টার। ওকে, এখন নিরাপত্তা প্রান্ত তাহলে কি হবে ভাইয়া? এই যে বিক্রয় মূল্য, এই বিক্রয় মূল্য থেকে আমরা কি করব? বাদ দিয়ে দিব। আমরা বাদ দিয়ে দেবো সমচ্ছেদ বিন্দু টাকায়। কি বাদ দিব? সমচ্ছেদ বিন্দু অথবা সমচ্ছেদ বিক্রয় টাকায়, টাকায় এটা বাদ দিব। তাহলে আমরা পেয়ে যাব নিরাপত্তা প্রান্ত, ঠিক আছে? যদি বলে নিরাপত্তা প্রান্ত অনুপাত কি, যদি বলে নিরাপত্তা প্রান্ত অনুপাতটা, এটা একটু সংক্ষেপে লিখে দিলাম যেহেতু জায়গা নাই। তাহলে তোমরা যেটা করবা, উপরে নিরাপত্তা প্রান্ত, নিচে হচ্ছে বিক্রয় মূল্য ইন্টু 100। এতটুকু ডান কিনা? তারপর আমরা হচ্ছে সরাসরি কোশ্চেনে চলে যাব। এতটুকু বুঝতে পারছি কিনা? এতটুকু নোট করছি নীলপরি? দ্রুত ফাস্ট করো, এতটুকু নোট করে ফেলো, এতটুকু নোট করো প্রত্যেকেই, এতটুকু নোট করে ফেলো। এতটুকু ডান? ওকে নীলপরি, এগুলো কিন্তু সব গুরুত্বপূর্ণ সূত্র, এগুলো সব লাগবে, এই জন্য আমি এখনো সময় দিচ্ছি। লিখে রাখো, লিখে রাখো। ওকে, সো লিখে রাখো, এতটুকু লিখে রাখো। ওকে, এগুলাই প্রয়োজনীয় সূত্র, এগুলো সবচেয়ে বেশি লাগবে, ঠিক আছে? রিফাতুল নেসা, তারপরে শামিমা আক্তার, শামিমা আক্তার ডান, নীলপরি ডান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্যার আর ইউর জন্য কি কোনো কোর্স আছে? হ্যাঁ, আর ইউর জন্য কোর্স আছে, ইভেন হচ্ছে তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এটার জন্য কোর্স আছে। পেজে নক দাও, পেজে নক দিয়ে হচ্ছে ডিটেল জানতে পারবা, ঠিক আছে? পেজে নক দাও, এক্সাম ব্যাচও আছে এবং তোমার হচ্ছে কোর্সও আছে আলাদা করে, ঠিক আছে? দুইটাই আছে। ওকে, তো আমরা এবার চলে যাচ্ছি সরাসরি কোশ্চেন সলভিংয়ে। ওকে, সূত্র আমরা যতটুকু প্রয়োজন ততটুকু লিখে ফেলছি, আর দু একটা সূত্র যদি লাগে সেটা আমরা ইনশাল্লাহ কোশ্চেন সলভের মাধ্যমে তোমাদেরকে দেখাই দিব, ঠিক আছে? কোশ্চেন সলভের মাধ্যমে দেখাই দিব। ওকে, দেখো সমচ্ছেদ বিক্রয় আমরা বের করছি, এবার সরাসরি এটা টাকায় বের করে ফেলবো। সরাসরি এবার আমরা কোশ্চেন সলভ করব। যে সূত্র লিখে দিয়েছি, সূত্র ধারা হচ্ছে তুমি কি করো, সূত্র দ্বারা হচ্ছে ট্রাই করো, ইনশাল্লাহ সলভ করতে পারবা। প্রথমটা কি বলছে দেখো, প্রথম কোশ্চেনটাই বলছে যে তাহলে সমচ্ছেদ বিক্রয় এককের পরিমাণ কত? কি বলছে? এককে। তো আমরা শুরুতে এককে বের করব, তারপর টাকায় বের করব। যেই সূত্র লিখে দিছি, প্রথমে শামিমা, রিফাতুন্নেসা, নীলপরি বা সুজন, যারা ক্লাস করতেছে সবাইকে বলতেছি উদ্দেশ্য করে, প্রথম দিকে তুমি হচ্ছে কি করবা, প্রথম দিকে হচ্ছে সূত্রগুলো সামনে রাখো, খাতাটা সামনে রাখো, রেখে দেখো, সূত্র দেখে তারপর হচ্ছে ম্যাথ সলভ করো, কোনো প্রবলেম নাই। বাট পরবর্তীতে আস্তে আস্তে কি হবে, যখন তুমি ইউজ টু হয়ে যাবে, হ্যাঁ ইউজ টু হয়ে গেলে তখন তোমার আর সূত্র দেখার দরকার নেই। ভাই আপনাদের এখানে কি
এখনো গরম লাগে নাকি? হ্যাঁ হ্যাঁ, এখনো হচ্ছে অনেক গরম লাগে, এসি ওপেন করে হচ্ছে ক্লাস নিতে হয়। ঠিক আছে, যদিও হুডি পরে আসছিলাম, বাট গরম এই জন্য হচ্ছে আর পড়া হয় নাই। বুঝতে পারছো নীলপরি? ওকে, তো দেখো এবার আমরা কি ক্যালকুলেশন করবো, সমেচ্ছেদ বিন্দু এককে বা সমেচ্ছেদ বিক্রয় এককে বের করব। ওকে, সমেচ্ছেদ বিক্রয় কিসে বের করব? সমেচ্ছেদ বিক্রয় এককে, সমেচ্ছেদ বিক্রয় এককে, সমেচ্ছেদ বিক্রয় এককে বের করব। সমেচ্ছেদ বিক্রয় এককে, সমেচ্ছেদ বিক্রয় এককে বের করার সূত্র হচ্ছে তোমার স্থায়ী ব্যয়। প্রথমে আমি লিখে দিচ্ছি প্রথম কোশ্চেনটায়, সেকেন্ড কোশ্চেন আর লিখে দিব না। হ্যাঁ, স্থায়ী ব্যয়, স্থায়ী ব্যয় বা ফিক্সড কস্ট, এটাকে ভাগ করতে হবে কন্ট্রিবিউশন মার্জিন দ্বারা। সিএম লিখলাম, হ্যাঁ সংক্ষেপে লিখলাম, কন্ট্রিবিউশন মার্জিন, অনুদান প্রান্ত, অবদান প্রান্ত, দত্তাংশ, এগুলো কিন্তু বলে দিছি, তাই না? সূত্রগুলো ক্লিয়ার করে দিছে আগেই, যে অনুদান প্রান্ত, অবদান প্রান্ত, দত্তাংশ, অনুদান প্রান্ত, অবদান প্রান্ত, দত্তাংশ, কন্ট্রিবিউশন মার্জিন, জাস্ট বিকল্প নাম। ঠিক আছে, এগুলো হচ্ছে বিকল্প নাম। তার মানে দেখো ভাইয়া, স্থায়ী ব্যয় কত আছে এখানে? স্থায়ী ব্যয় আছে 35,000 টাকা। স্থায়ী ব্যয় কত? স্থায়ী ব্যয় আছে 35,000 টাকা। আমরা শুরুতে লিখলাম স্থায়ী ব্যয় 35,000 টাকা। এবার কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে একক প্রতি বিক্রয় মূল্য কত? 20। একক প্রতি বিক্রয় মূল্য কত? 20। আর দেখো তো একক প্রতি তোমার হচ্ছে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় কত টাকা? 12 টাকা। তাহলে একক প্রতি বিক্রয় মূল্য থেকে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে আমরা পাবো কন্ট্রিবিউশন মার্জিন। এই যে 35,000, আর এখানে কত আসে? 8, ভাগ করলে দেখো আসছে কত? 43,75 একক। এখন এই প্রশ্নটাকে যদি তোমার এভাবে ক্যালকুলেশন করতে বলতো যে টাকায় কত হবে, তাহলে আমরা সমেচ্ছেদ বিন্দু বা সমেচ্ছেদ বিক্রয় এককে বের করলাম। এই 43,75 একক মানে 4,375 একক, এটাকে এখন যদি আমি একক প্রতি বিক্রয় মূল্য দ্বারা গুণ করি, তাহলে কি পাবো? টাকায় পেয়ে যাবো, দ্যাটস ইট, সিম্পল। এই যে আমাদের সানি সবার আগে আনসার করে ফেলছো, পেইড ব্যাচের ক্লাস। ভাইয়া নাবিল, না এটা হচ্ছে পেইড ব্যাচের না, এটা ফ্রি, এটা সবার জন্য ফ্রি। পেইড ব্যাচের হলে তুমি পেতে না, ঠিক আছে? পেইড ব্যাচের হলে তো তুমি হচ্ছে এই ক্লাসটা করতে পারতে না। ওকে, তার মানে আমরা হচ্ছে এককে বের করলাম। এখন যদি টাকায় বের করতে চাও, তাহলে এটাকে কি করো? গুণ করে দাও একক প্রতি বিক্রয় মূল্য দ্বারা, দ্যাটস ইট। একক প্রতি বিক্রয় মূল্য দ্বারা গুণ করে দাও। তাহলে এই যে সুজন আনসার করে ফেলছে, থ্যাংক ইউ ভেরি মাচ সুজন। বাকি যারা যারা আনসার করতে পারছি আর যারা পারি নাই, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, ওরে গ্রেট গ্রেট গ্রেট। রিফাতুন্নেসা আনসার করছে, নীলপরি আনসার করছে। নীলপরি হচ্ছে টাকায় বের করে ফেলছে 87,500। মাশাল্লাহ মাশাল্লাহ। ভাই আমি আগে করছি অ্যান্সার, আগে অ্যান্সার করছো, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। ওকে গ্রেট, এটাই দরকার, আগে আগে অ্যান্সার করে ফেলবা। যেহেতু সূত্র লিখে দিয়েছে, এখন তুমি জাস্ট কি করবা? জাস্ট হচ্ছে নিজের মতো করে প্র্যাকটিস করবা, ধুমসে নিজেই সলভ করতে পারবা ইনশাল্লাহ, নিজেই সলভ করতে পারবা। গ হবে মনোয়ারা বেগম, মনোয়ারা বেগম বলছে গ হবে। সুজনও ঘ নম্বর আনসার করছো। সুজন ট্রাই করো, সুজন ট্রাই করো, এটা হচ্ছে টাকায় বের করা। তাই, আচ্ছা আচ্ছা ঠিক আছে, টাকায় বের করার ট্রাই করো। একক প্রতি বিক্রয় মূল্য 20 টাকা, 20 টাকা ধারা এককে গুণ করে দাও, তাহলে টাকায় বের হয়ে যাবে। ঠিক আছে, তারপরে যদি আমরা দেখি এবার সমচ্ছেদ বিন্দু আমরা টাকায় বের করব। আগেরটা যেহেতু ক্যালকুলেশন করলাম আমরা এককে, আগেরটা ক্যালকুলেশন করছে এককে, এবার বের করব কি? টাকায়। ঠিক আছে, জাস্ট ট্রাই করো, সবাই সবাই ট্রাই করো, দেখি কে কে পারি। ভাই ভুল হোক কোনো প্রবলেম নাই, তুমি এখানে শিখতে আসছো, তুমি এখানে শিখতে আসছো, ভুল হোক আমি চাই এখানে তুমি ভুল করো, ভুলের মাধ্যমে শিখো। টাকা হলে 87,500, ইয়েস। রিফাতুন্নেসা সবাই আনসার করছে, সানি আনসার করছে, গ্রেট, থ্যাংক ইউ, একটা ক্লাব তোমাদের জন্য। ঠিক আছে, তার মানে এখানে আসছো শেখার জন্য, ভুল হোক বাট পরীক্ষার হলে যাতে ভুল না হয়। তো এবার দেখো সমচ্ছেদ বিন্দু টাকায় বের করো, এবার সূত্র লিখে দিব না, এবার আমরা সরাসরি কি করব? সরাসরি আরেকটা ম্যাথ সলভ করব। এবার হচ্ছে টাকায় বের করব সমচ্ছেদ বিক্রয়, এবার আমরা হচ্ছে টাকায় ক্যালকুলেশন করব। এই সমচ্ছেদ বিক্রয় এবার আমরা কি করব? এই সমচ্ছেদ বিক্রয় এবার আমরা টাকায় ক্যালকুলেশন করব। এবার আমরা সমচ্ছেদ বিক্রয়টা টাকায় ক্যালকুলেশন করব। ঠিক আছে, তো দেখো এখানে বলছে স্থায়ী ব্যয় কত? 7,200। তোমরা যারা শুরু থেকে ক্লাস করতেছো এই সূত্রগুলো জানো, এই জন্য আমি লিখে দিচ্ছি না। ভাগ করতে হবে কন্ট্রিবিউশন মার্জিন ধারা, কি ধারা? কন্ট্রিবিউশন মার্জিন ধারা। ভাগ করতে হবে কন্ট্রিবিউশন মার্জিন ধারা। তো দেখো এখানে একক প্রতি বিক্রয় মূল্য আছে 80 টাকা, 80 টাকা, আর একক প্রতি পরিবর্তনশীল ব্যয় আছে কত টাকা? 60 টাকা, বাদ দিয়ে দাও, তাহলে 7,200।
এখানে ভাগ হবে 20, 20 দ্বারা ভাগ করলে একটা শূন্য কেটে যায়, 70 যখন 72, 360। এই যে 360 একক, তাহলে আমরা পেলাম একক, একক পেলাম 360। যেহেতু বের করতে বলছে টাকায়, তার মানে টাকায় বের করতে গেলে সমচ্ছেদ বিন্দুটা ধরো বিইপি, এবার ব্রেক ইভেন পয়েন্ট, অর্থাৎ যে বিন্দুতে পণ্য বিক্রি করলে আই বাই সমান থাকে, এককে বের হয়েছে কত 360, একক প্রতি বিক্রয় মূল্য কত আছে 80 টাকা, একক প্রতি বিক্রয় মূল্য কত 80, তাহলে কত হয় 28,800, 28,800। দেখো 28,800 টাকা, এই 28,800 টাকা তাহলে এখানে আসবে। ক্লিয়ার? মাহিয়া আমিন 28,800 টাকা আনসার করছো, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। মাহিয়া আমিন আনসার করছে, বাকি যারা আছি তারাও ট্রাই করি। দেখ এখানে 40 জন ক্লাস করতেছো, বাট পোস্টে রিয়াক্ট আছে কয়টা, রিয়াকশন আছে 24টা, বাকি 15 জন এখন কি করে নেই, আমরা রিয়াক্ট দিই নাই, মানে এতটা কিপটে। শেয়ার তো করবোই না, একা ক্লাস করবো, তাও বন্ধুকে মেনশন করবো না, যাতে একা শিখতে পারি, আরেকজন যাতে না শিখতে পারে, তারপরে একটা রিয়েক্টও দেন, এতটা কিপটা। সো কমার্সের শিক্ষার্থীরা মানে এই যে টাকার হিসাব করতে করতে এরা আসলে কি হয়ে যায়, একসময় কিপটি হয়ে যায়, তাই না? সো এরা স্মার্ট। তোমরা জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, এফবিএসসি শিক্ষার্থী সবসময় স্মার্ট বলে তাদেরকে, তারা ডাইনামিক ফ্যাকাল্টিতে পড়বে, হ্যাঁ দেশসেরা বিশ্ববিদ্যালয় এফবিএসসি পড়বে, তার মানে কিপ্ট হলে চলবে না, ঠিক আছে? কিপ্ট হলে কিন্তু চলবে না। সবাই রিয়েক্ট দাও, একটা করে রিয়েক্ট দাও লাইভে। ওকে ডান, এটা তাহলে বুঝতে পারছি। C number, yes, Asmal Husna Ribatul Nisa, C number, great, thank you very much. ওকে, এটা তাহলে ক্লিয়ার। আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 3। এবার দেখো বলছে মুনাফা অর্জন করতে চাইলে কত একক পণ্য বিক্রি করতে হবে। যদি সে 1 লাখ টাকা মুনাফা অর্জন করতে চায় তাহলে কত একক বিক্রি করতে হবে। এবার কিন্তু হচ্ছে তোমার প্রত্যাশিত বিক্রয়ের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। কোনটা? প্রত্যাশিত বিক্রয়ের। এই প্রত্যাশিত বিক্রয় বের করার সূত্র হচ্ছে, আমরা একটু করে নিয়ে যাই, এই প্রত্যাশিত বিক্রয় বের করার সূত্র হচ্ছে প্রত্যাশিত বিক্রয় মূল্য। এই বিক্রয় মূল্য অথবা বিক্রয়, এটা বের করার সূত্র হচ্ছে স্থায়ী ব্যয়। স্থায়ী ব্যয়ের সাথে আমরা মুনাফাটা যোগ করব। কি যোগ করব? মুনাফা। এবং সেম কন্ট্রিবিউশন মার্জিন দ্বারা ভাগ করব। এই সূত্রটা দেখো আগেরটার সাথে মিল আছে। সমচ্ছেদ বিন্দু বের করছো না, ওটার সাথে কিন্তু মিল আছে, ঠিক আছে? জি ভাই ডান। সমচ্ছেদ বিন্দু বের করছে, এটার সাথে মিল আছে। হ্যাঁ, সমচ্ছেদ বিন্দু বের করছে, এটার সাথে কিন্তু মিল আছে। মিল আছে না? একদম সেম। এখানে বলছে যদি কোম্পানি 96,000 টাকা মুনাফা অর্জন করতে চায় তাহলে কত একক পণ্য বিক্রি করতে হবে। কত একক পণ্য বিক্রি করতে হবে যদি কোম্পানি এত টাকার মুনাফা অর্জন করতে চায়, তাহলে কত একক পণ্য বিক্রি করতে হবে। দেখো একদম সেম সূত্রই ছিল স্থায়ী ব্যয় কন্ট্রিবিউশন মার্জিন। এক্সট্রা করে অ্যাড হয়েছে মুনাফাটা, জাস্ট নতুন করে অ্যাড হয়েছে মুনাফাটা, দ্যাটস ইট। জাস্ট নতুন করে অ্যাড হয়েছে কি মুনাফাটা, ঠিক আছে? তাহলে ভাইয়া স্থায়ী ব্যয় কত? এখানে স্থায়ী ব্যয় আছে তোমার 3,84,000। 3,84,000 কি স্থায়ী ব্যয়? ধরো আমি লিখে ফেললাম। ওকে গ্রেট। দেন হচ্ছে 96,000 টাকা হচ্ছে মুনাফা, এটাও লিখলাম। কন্ট্রিবিউশন মার্জিন কিভাবে? একক প্রতি বিক্রয় মূল্য 120 টাকা, পরিবর্তন হিসেবে 72, 120 মাইনাস 72, এই পাশে লিখি। 3,84,000 আর 6 90, তাহলে 4,80,000, টোটাল হলো 4,80,000। আর এখানে 120 থেকে 72 বাদ দিলে হয় 48। তার মানে যদি কোম্পানি হচ্ছে তোমার 96,000 টাকা মুনাফা অর্জন করতে চায় তাহলে তাকে 10,000 একক পণ্য বিক্রি করতে হবে। যদি কোম্পানি 96,000 টাকা মুনাফা অর্জন করতে চায়
যদি কোম্পানি 96,000 টাকা মুনাফা অর্জন করতে চায় তাহলে তাকে 10,000 একক পণ্য বিক্রি করতে হবে। গট ইট ডিয়ার স্টুডেন্টস, 10,000 একক পণ্য বিক্রি করতে হবে। গট ইট? ক্লিয়ার? আচ্ছা, অপশনে যদি না থাকে তাহলে এটা ভুল আছে, এটা 10,000 একক পণ্য বিক্রি করতে হবে, ঠিক আছে? অপশনে নাই যেহেতু ভুল আছে। কোন বোর্ড? মেঘভালিকা বলছে কোন বোর্ড? এটা ভোরের না, এটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার 10, হ্যাঁ, সেকেন্ড পেপারের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পদের চ্যাপ্টার 10 ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পড়তেছি আমরা আজকে। অপশনে নাই, কোনো প্রবলেম নাই, বাট অ্যান্সার তো 10,000 নাই, সমস্যা নাই। আমাদের নিয়ম অনুসারে এখানে কত বের হয়েছে? 10,000, তার মানে মনে রাখবে এটা 10,000ই। ঠিক আছে? অপশন না থাকে আমরা আমাদের ডান, নিয়ম অনুসারে ট্রাই করতে হবে আমাদের, তারপর আনসার মিলুক না বলুক ডাজেন্ট ম্যাটার। ওকে, সো চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। ক্লাসটা কি রেকর্ড সার্ভে? স্যার হ্যাঁ, এটা রেকর্ড থাকবে, কোনো প্রবলেম নাই, রেকর্ড থাকবে, দেখে নিতে পারবা। তবে বর্তমানে কিন্তু তোমার 1 সপ্তাহ পরে ডিলিট হয়ে যায়, হ্যাঁ, আগে আগে দেখে নিবা। তারপর বলছে দেখো এই প্রশ্নটা, এটা ঢাবির একটা প্রশ্ন, যে একটি কোম্পানির সমেচ্ছেদ বিন্দু নির্ণয় কোন তথ্যটি অপ্রয়োজনীয়? দেখো, আমি যখন সমেচ্ছেদ বিন্দু নির্ণয় করছি, বিইপি নির্ণয় করছি, ব্রেক ইভেন পয়েন্ট, যখন আমি ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয় করছি, যখন আমরা ব্রেক ইভেন পয়েন্ট, ক্লাস করতেছি না তুমি, হ্যাঁ, যখন আমরা ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয় করছি ভাইয়া সুজন, তখন আমাদের কি কি লাগছে? প্রথমে লাগছে স্থায়ী ব্যয়, স্থির ব্যয় বা ফিক্সড কস্ট, এটা লাগছে, তাই না? তাহলে প্রথমে আমার প্রয়োজন হয়েছে স্থির ব্যয়টা বা ফিক্সড কস্ট এটা, তারপর পরিবর্তনশীল ব্যয়টাও প্রয়োজন ছিল, পণ্যের দাম তো অবশ্যই লাগবে, বিক্রয়মূল্য লাগবে না, এটাও ছিল, তারপর অবদান প্রান্ত এটাও লাগছিল। তাহলে লাগবে না কোনটা? বলছে না কোনটা অপ্রয়োজনীয়, এখানে প্রয়োজনীয় সবগুলা। তাহলে যদি আরেকটা অপশন থাকে ধরো অপ্রয়োজনীয় গড় ব্যয়, মনে করো গড় ব্যয়, এটা কি? এটা হচ্ছে তোমার লাগবে না, এই গড় ব্যয়টা লাগবে না, ঠিক আছে? এখন এখানে কিন্তু সবগুলাই প্রয়োজন আছে, যেটা আনসার অপশনে ছিল না, এই জন্য আমি একটা লিখে দিলাম আর কি, ঠিক আছে? অপশনে যদি ছিল না তার মানে এই জন্য আমি লিখে দিলাম, বাট এখানে কিন্তু তোমার হচ্ছে গড় ব্যয়টা প্রয়োজন নেই। গড় ব্যয়টা হচ্ছে আমাদের এখানে প্রয়োজন নেই, বিকজ এখানে অপশন আর বাকি যেগুলো আছে একজন সিনেমার আনসার হচ্ছে পণ্যের দাম, নীলপরি পণ্যের দামটা প্রয়োজন আছে, তার মানে স্থির ব্যয় লাগতেছে, পরিবর্তনশীল ব্যয় লাগতেছে, ইভেন অবধান প্রান্ত, অনুধান প্রান্ত, দত্তাংশ, কন্ট্রিবিউশন মার্জিন, সবগুলোর প্রয়োজন আছে, বাট নাই কোনটার? নাই হচ্ছে তোমার গড় ব্যয়টা, যেটা এখানে অপশনে ছিল না। ওকে, যেটা অপশনে ছিল না সেটা তোমাদেরকে দেখাই দিলাম। ওকে, সো তারপরে আমরা দেখবো আরেকটা ম্যাথ। দেখো এই ম্যাথটা আর এর আগে আমরা হচ্ছে 4 নম্বর যে ম্যাথটা সলভ করছি অলমোস্ট সেম। আগেরটাই ছিল 96,000 টাকা মুনাফা অর্জন করতে চাইলে
তাকে কত একক পণ্য বিক্রি করতে হবে। বাট এটা জাস্ট কতটুকু চেঞ্জ করছে দেখো, এটা বলছে যদি কোম্পানি 1,00,000 টাকা মুনাফা অর্জন করতে চায়, হ্যাঁ, যদি কোম্পানি 1,00,000 টাকা মুনাফা অর্জন করতে চায় তাহলে কত একক পণ্য বিক্রি করতে হবে। সবাই ট্রাই করো, আমি জানি এটা প্রত্যেকেই পারবা, এটা প্রত্যেকেই পারবা, বিকজ আগের কোশ্চেনটা এটা সেম, ঠিক আছে, আগেরটা আর এটা সেম। সো এটা সবাই আনসার করতে পারবে, এতটুকু আমার বিশ্বাস আছে। যারা শুরু থেকে ক্লাস করছে আমি জানি প্রত্যেকে এটা আনসার করতে পারবা। এটা সবাই আনসার করতে পারবা, এতটুকু আমি জানি। দেখো এবারও বের করতে বলছে বিক্রয় মূল্য, আগের সূত্রটা অ্যাপ্লাই করেই তুমি হচ্ছে বের করতে পারবা। আগের সূত্রটা ব্যবহার করো, বিক্রয় মূল্য, আগের সূত্রটা ব্যবহার করো। বালিরগাঁও কোম্পানির একক প্রতি বিক্রয় মূল্য, একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, মোট স্থির ব্যয় যথাক্রমে দেওয়া আছে 7 টাকা। তো দেখো স্থায়ী ব্যয় কত আছে, 5 লক্ষ টাকা। স্থায়ী ব্যয় আমি লিখে ফেললাম 5 লক্ষ। প্রত্যাশিত মুনাফা কত, 1 লক্ষ। প্রত্যাশিত মুনাফাটা তাহলে এটার সাথে যোগ হবে। এবার কন্ট্রিবিউশন মার্জিন দ্বারা ভাগ করতে হবে। কন্ট্রিবিউশন মার্জিন 160 একক প্রতি বিক্রয় মূল্য, আর 85 টাকা কি পরিবর্তনশীল ব্যয়। তার মানে ভাইয়া 5 লক্ষ আর 1 লক্ষ কত হয়, 6 লক্ষ। 6 লক্ষ ভাগ করে দাও 85, 75 থাকে, হ্যাঁ, তাহলে কত একক হয়, পাঁচ 40 থাকে 4, 7 8 56। ওকে গ্রেট, তার মানে 8,000 একক, হ্যাঁ 8,000 একক। তার মানে কোম্পানি যদি 1 লক্ষ টাকা মুনাফা অর্জন করতে চায় তাহলে 8,000 একক পণ্য বিক্রি করতে হবে। কত একক, 8,000 একক পণ্য বিক্রি করতে হবে। তাহলে কোম্পানিকে কি ক্লাস হচ্ছে, তাহলে কোম্পানিকে হচ্ছে এত একক 8,000 একক পণ্য বিক্রি করতে হবে, ঠিক আছে। তাহলে কোম্পানিকে 8,000 একক পণ্য বিক্রি করতে হবে। বুঝতে পারছি, ক্লিয়ার ভাইয়া পুরা, সবাই ক্লিয়ার? ওকে, 8,000 একক পণ্য বিক্রি করতে হবে। মোহাম্মদ সুজন এই নাম্বার আনসার করছে, ইয়েস এই নাম্বার 8,000 একক, এটা সবাই পারছি। সানি আনসার করছো, নীলপুরিকে, নীলপুরি আনসার করো। ক্লিয়ার? সো আমরা আর 2টা কোশ্চেন সলভ করবো ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে বাকি আনসারগুলো সলভ করবো এবং সিকিউ সলভ করবো। এই টপিকটা সবাই টার্গেট করবা। টেস্ট পরীক্ষা একটা কোশ্চেন থাকবেই, একটা সিকিউ মাস থাকবে এবং খুবই সহজ, তুমি অল্প সময়ের মধ্যে কি করতে পারবে, আনসার করতে পারবা। কিন্তু এই টপিকটা আমরা অনেকে স্কিপ করি এবং এটা তুমি চাইলে অল্প সময়ের মধ্যে আনসার করতে পারবা, ঠিক আছে, অল্প সময়ের মধ্যে আনসার করতে পারবা চাইলেই। ওকে, তারপর সমেচ্ছেদ বিন্দু বের করতে বলছে। প্রতিষ্ঠানের সমেচ্ছেদ বিন্দু কত টাকা, টাকায় বের করতে বলছে। কিন্তু এবার সূত্র হচ্ছে আমরা 3 নাম্বার সমেচ্ছেদ বিন্দু বের করার যে সূত্রটা তোমাদেরকে অলরেডি আমরা দিয়েছি, হ্যাঁ 3 নাম্বার যে সূত্রটা দিয়েছি ওই সূত্রটা অ্যাপ্লাই করে এবার কি করতে হবে, কোশ্চেন সলভ করতে হবে। তাহলে শুরু করি। দেখো সমেচ্ছেদ বিন্দু বের করবে, এবার হচ্ছে এই সূত্রটা অ্যাপ্লাই করবো, 3 নাম্বারটা সমেচ্ছেদ বিন্দু টাকায় বের করার 3 নম্বর সূত্র অ্যাপ্লাই করব। সমেচ্ছেদ বিন্দু টাকায় বের করার 3 নম্বর সূত্রটা অ্যাপ্লাই করব। 3 নম্বরটা এমন ছিল যে স্থায়ী ব্যয়, 3 নম্বর সূত্রটা এমন ছিল যে স্থায়ী ব্যয়, এই স্থায়ী ব্যয়কে ভাগ করতে হবে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত, হ্যাঁ একটু সংক্ষেপে লিখলাম, হ্যাঁ কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত দ্বারা ভাগ করতে হবে। তাকে ভাগ করলে এখানে স্থায়ী ব্যয় কত আছে, স্থায়ী ব্যয় দেওয়া আছে এখানে 20,000, কত টাকা 20,000, ধরো 20,000 টাকা দেওয়া আছে। আর কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত কি দেওয়া আছে, বলা আছে পরিবর্তনশীল খরচের অনুপাত, কিসের পরিবর্তনশীল খরচের অনুপাত 80%। তার মানে দেওয়া আছে পরিবর্তনশীল খরচের অনুপাত, পরিবর্তনশীল খরচের অনুপাত দেওয়া আছে কত 80%। তার মানে ভাইয়া এখানে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত বের করতে হবে। টোটাল বিক্রয় মূল্য হচ্ছে 100%, এই বিক্রয় মূল্য থেকে যখন আমি পরিবর্তনশীল খরচের অনুপাত বাদ দিব কত 80%, যখন পরিবর্তনশীল খরচ 80% বাদ দিব তখন এই যে দেখো 20% বের হয়ে গেল। এই 20%-এর নাম হচ্ছে কি কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। তার মানে এখানে 20%, এই যে 20% যদি আমি করি এখানে দেখবো যে টাকার এমন আসে কত টাকা, 1 লক্ষ টাকা। কত আসে 1 লক্ষ টাকা। কিভাবে দেখো 20% মানে হচ্ছে এরকম 20,000, উপরে 20 নিচে কত 100, তার মানে এভাবে করতে পারো 20,000, এখানে যেহেতু ভাগ আছে এটা উল্টাই যাবে, এটা কি করবে এটা উল্টাই যাবে। তার মানে এইখানে 20 এখানে 100 দ্বারা গুণ করতে হবে, গুণ করলে দেখো তোমার কত 1 লাখ টাকা আসে। অথবা
এই 20,000কে 0.2 ভাগ করলে সরাসরি 1 লাখ টাকা আসবে। দ্যাটস ইট। 7B নাম্বার, 7B, ইয়েস, সুজন হচ্ছে আনসার করছে 7B নাম্বার, এক্স্যাক্টলি কারেক্ট। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। তাহলে এটা বুঝতে পারছি সবাই? হ্যাঁ হ্যাঁ, তোমরা তো অনেক হেল্পফুল, সবাইকে হেল্প করতেছো যে এটা এত চ্যাপ্টার, কেউ এসে বলতেছে স্যার কোর্স আছে কিনা, তাদেরকেও বলতেছো। ওকে, তো আমি একটু বলে রাখি শুরুতে, সেটা হচ্ছে যারা আমাদের কামব্যাক কোর্সে ভর্তি আসো, তোমরা তোমাদের বন্ধু বান্ধব যারা আছে, হ্যাঁ সহপাঠী, হ্যাঁ সহপাঠা, এদেরকে হচ্ছে কি করবা, এদেরকে একটু ইনফর্ম করবা, যাতে করে তারা হচ্ছে অনেকে প্ল্যাটফর্ম খুঁজতেছে যে কোথা থেকে প্রিপারেশন নিবে, কিভাবে শেষ মধ্যে প্রিপারেশন নিবে। সো তাদের জন্য আমাদের কামব্যাক কোর্স 2.0, ঠিক আছে, আইসিসি সাব্বির বাসের জন্য আমাদের অলরেডি কামব্যাক কোর্স 1.0-তে ক্লাস শেষ হয়ে গেছে, ঠিক আছে। তো কামব্যাক কোর্স 2.0 তোমাদের জন্য, যারা এখনও নতুন করে প্রিপারেশন নেই তেমন একটা, তাদের জন্য এই ব্যাচে ইনশাল্লাহ তোমাদের জন্য একদম বেসিক থেকে পড়ানো হচ্ছে। ফাউন্ডেশন ক্লাসগুলো ফ্রিতে দেওয়া হবে, পাশাপাশি আমরা লাইভ ক্লাস নিব মাঝে মাঝে। লাইভ ক্লাস নিয়ে তোমাদেরকে হচ্ছে যে প্রবলেমগুলো থাকবে ফাউন্ডেশন ক্লাস করার পরে সেটা সলভ করে দিব, ঠিক আছে। ইভেন গাইডলাইনের মধ্যে তো তোমরা থাকবেই, কোর্স প্ল্যানটা আমরা নিজেরা করবো, আমরা সাজাই দিব। ওকে, সো এখন একটা না 10 দিনের যেই ফ্রি ক্লাস রুটিন আমরা অলরেডি দিয়েছি, এই রুটিন অনুসারে 14 তারিখ পর্যন্ত ক্লাস হবে। এই ক্লাসগুলো করে হচ্ছে ডিসিশনটা নাও, ঠিক আছে। আর এখনই কিন্তু সময়, এখন সব কিছু হার্ড হচ্ছে। হার্ড বলতে আগে যেমন ফাঁকিবাজি করে পাশ করা গেছে, কিন্তু এখন কিন্তু সেটা পসিবল না। এখন যারা প্রকৃত পড়াশোনা করবে, বুঝে বুঝে পড়াশোনা করবে, তারাই ভালো করবে। এটা বোর্ড পরীক্ষা বলো, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বলো, এটা অ্যাডমিশন টেস্টে যে কোনো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বলো, ঠিক আছে। তো 2.0-তে এখানে তুমি চাইলে কম্বো কোর্সও নিতে পারবা। হ্যাঁ, কম্বো কোর্সটা হচ্ছে বাংলা, এখানে কমন সাবজেক্ট পাশাপাশি গ্রুপ সাবজেক্ট, কমন সাবজেক্ট পাশাপাশি হচ্ছে গ্রুপ সাবজেক্ট, এই দুইটা একসাথে থাকবে। এবং যে চাও যে শুধুমাত্র আমি গ্রুপ সাবজেক্টের পর গ্রুপ সাবজেক্টের কোর্স নিব, তার জন্য সুযোগ আছে, ঠিক আছে। তো দ্রুত হচ্ছে ভর্তি হয়ে যাও। ডিটেল জানার জন্য এখনই পেজে নক দাও। এবং আগামীকাল, ঠিক আছে, এবং আগামীকাল হচ্ছে আগামীকাল হচ্ছে তোমার ঠিক সেম টাইমেই সন্ধ্যা 7টায় আমাদের আরও একটা ক্লাস আছে হিসাব বিজ্ঞানের, এই টপিকটা ইনশাল্লাহ সন্ধ্যা 7টায় হচ্ছে তোমরা তোমাদের বন্ধুদেরকে নিয়ে আবার রেডি হয়ে যাবে কালকে ক্লাস করার জন্য ইনশাল্লাহ। আমরা কি করব, আমরা হচ্ছে এই টপিকটার ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের, এই যে দেখো সবাই সহপাঠা, এই জন্য আমরা বলি যে ধরো পড়াশোনার বাইরে যদি একটা কথা বলি, সেটা নিয়ে দেখবো যে সবাই মাতামাতি করে, কিন্তু পড়াশোনা নিয়ে কেউ মাতামাতি করে না, এটা নিয়ে কেউ সিরিয়াস না, ঠিক আছে। যাই হোক, তো কালকে হচ্ছে ঠিক সন্ধ্যা 7টায় আরেকটি ক্লাস থাকবে হিসাব বিজ্ঞানের। আমরা ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের উপরে বাকি অংশগুলো সলভ করব, সাথে আমরা সিকিউ সলভ করব, ঠিক আছে। আর সূত্রগুলো দেখবা, আরও কিছু সূত্র আছে কিন্তু যেগুলো লিখে দিছি এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, এইগুলাই হচ্ছে প্রয়োজন, বুঝতে পারছি, এইগুলাই হচ্ছে প্রয়োজন আছে, এইগুলো হচ্ছে নোট করে ফেলবা। এবং যেটা বলছিলাম যে সাথে সাথে প্রথম দিকে তুমি কি করতে পারো, দেখে দেখে সূত্র দেখে দেখে ম্যাথ সলভ করো, কোনো প্রবলেম নাই। ধরো এই যে একটা ম্যাথ সলভ করতেছি আমরা, ফার্স্ট টাইম তুমি এই চ্যাপ্টারটা শুরু করছো, তোমার কাছে কিন্তু সূত্রগুলো কঠিন লাগবে, প্রথম দিকে সূত্র আয়ত্তে আসবে না, দেখে দেখে ম্যাথ সলভ করো, পরবর্তীতে আস্তে আস্তে কী হবে, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। যখন কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, যখন সূত্রগুলো মাথায় সেভ হয়ে যাবে, তখন তুমি ভাইয়া ধুমসে সূত্র লেখাও লাগবে না, ম্যাথ দেখবা, কোশ্চেন দেখবা, দেখে দেখে সলভ করবে, দ্যাটস ইট, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকি ভাইয়া, পুরা ভালো থাকি, সুস্থ থাকি, ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল কয়টায় বলো তো, ঠিক সন্ধ্যা 7টায়, ঠিক আছে। আর যারা যারা কামব্যাক কোর্স 2.0-তে ভর্তি হওয়া এখনো দ্রুত ভর্তি হয়ে যাও। এবং 27 ব্যাচের যারা আছে তাদের জন্য আমাদের মিশন A+ কোর্স, একদম তোমাদের জন্য হিসাব বিজ্ঞান পরিচিতি থেকে শুরু করব, বেসিক থেকে ধরে ধরে পড়াবো। এখানে যারা ক্লাস নেবেন প্রত্যেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছেন, অনেকে করতেছেন, আমরা যারা রানিং স্টুডেন্ট আছি, তো অবশ্যই দেশ সেরা টিচারদের সাথে ক্লাসগুলো করতে পারবা। এবং তুমি অনেক বড় হয়েছো, যথেষ্ট বড় হয়েছো, ক্লাস করো, করে হচ্ছে ডিসিশন নাও, ঠিক আছে, যে ভর্তি হওয়া যায় কি যায় না। এবং আমাদের আগের যে স্টুডেন্টগুলো আছে, কামব্যাক কোর্স 1-এর স্টুডেন্ট আছে, এই যে নীলপুরি আছে, ও আমাদের 1-এর স্টুডেন্ট, তো ওর সাথে যোগাযোগ করতে পারো। ইভেন তোমাদের বড় ভাই আপনারা যারা ভার্সিটিতে পড়তেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, তাদেরকে জিজ্ঞেস করো ভাইয়া আপু যে এডুকেশনের কোর্স কেমন হবে, হ্যাঁ টিচাররা কেমন পড়ায়, আমাদের জন্য কতটুকু হেল্পফুল হবে। তবে আমি এতটুকু বলতে পারি যে তোমাদের যতটুকু এক্সপেকটেশনে ভর্তি হবে তার থেকে অনেক বেশি পাবে আমাদের কাছ থেকে, ঠিক আছে। এতটুকু ভরসা আমি দিলাম, যদি এর ব্যতিক্রম হয় তখন ভাইকে নক দেবো, ভাইয়া কি জানি বলছিলেন, ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ ভাই। কালকে বাকি অংশ